আমরা জনগণের শক্তির উপর ভর করে বাংলাদেশে এই শেখ হাসিনার পতন অনিবার্য করার জন্য আমরা মাঠে আছি। সময়ের ব্যাপার। কিসের বৈদেশিক শক্তি? কি হচ্ছে এগুলো? ওই যে একজন বলছিল না, শেখ হাসিনা যদি কারো দিকে একটু হেসে কথা বলে তাহলে তার জীবন নাকি পাল্টিয়ে যায়। শুনেন নাই? মানে ওনার একটু কিছু পাওয়া টাওয়া আর কি। এখন শেখ হাসিনাও মনে করছে ওই বঙ্গভবনের রাষ্ট্রদূতরা গেছে, ওনার সাথে একটু কথা বলেছে, এখন ওনারা মন্ত্রীদের সাথে দেখা করছে, বাহ উনি বোধহয় একটা পার পেয়ে গেল। আর পার পাবেন না শেখ হাসিনা। আপনি তো পচে গেছেন। কতগুলো ডাকাত আপনি সৃষ্টি করেছেন, নিজের দলকে ধ্বংস করেছেন, দেশকে ধ্বংস করেছেন। সমস্ত সমাজের মধ্যে কতগুলো ডাকাত লেলিয়ে দিয়েছে। এই ডাকাতদের অবস্থা যে কি হবে সেটা চিন্তা করেছেন? জবরদস্তিমূলক ভাবে এখানে কিছু ঘটনা ঘটাচ্ছেন। আন্তর্জাতিক মহল আপনাকে একেবারেই গ্রহণ করে নাই। আপনি ছলে বলে কৌশলে চালাকি করে ক্ষমতা প্রলম্বিত করছে। এটা করতেই পারেন, যুগে যুগে অনেকেই করেছে। কিন্তু যেই দিন আপনার পতন হবে সেই দিন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। শেখ হাসিনার নাম বাংলাদেশের মানুষ কোনোদিন নেবে না, ঘৃণা ভরে নেবে। এক এক সময় এক এক চালাকি করছেন। 2014, 2018, 2024 দেশের মানুষকে বোকা বানিয়ে দিচ্ছেন। আর কি প্রশান্তি, কিভাবে আপনি কথা বলেন, আপনার আশেপাশে যারা আছে তাদের কথাবার্তায় মনে হচ্ছে যেন বিশ্ব জয় করে ফেলেছেন। আইনজীবীদের পক্ষ থেকে আপনাকে হুঁশিয়ারি প্রদান করছি, এইসব বাড়াবাড়ি করে দেশটাকে এমনি খাদের কিনারে নিয়ে গেছেন। আপনি দেখছেন না সংকটগুলো আমাদের সামনে? পুরা বাংলাদেশের অর্থনীতি এখন ভারত নির্ভর করেছেন। আজকে চাল আনেন, আলু আনেন, ডিম আনেন, কাঁচামরিচ আনেন, পেঁয়াজ আনেন, রসুন আনেন, আদা আনেন। আমার দেশের অর্থনীতি কোথায়? কৃষি খাতটাকে ধ্বংস করে দিয়েছেন। আর জাতিকে বললেন আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। এখন কি করতেছেন? পাগলামি করতেছেন আমদানি করার জন্য। বাজার ব্যবস্থা কখনো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ এটাও আপনার হাতে। ব্যাংক খাতের উন্নতি করতে পারবেন না, কারণ এটাও আপনার হাতে। বিচার বিভাগের স্বাধীনতা আমরা পারবো না, কারণ এটাও শেখ হাসিনার হাতে। সমস্ত জায়গায় কতগুলো আপনি এমন লোকজন বসিয়ে রেখেছেন যারা আপনার চোখের ইশারায় সবকিছু করছে। অতীতেও অনেক স্বৈরশাসক, অনেক জালিম সরকার এগুলো করেছিল। আজকে তাদের নাম নিশানাও নাই। আমি তো মনে করি এইসব ঘটনার মধ্য দিয়ে আপনি বাংলাদেশে রাজনীতিটাকেও ধ্বংস করে দিয়েছেন, এবং সেটা করার জন্য আপনি আমাদের সাথে পাল্টাপাল্টি করছেন। আপনি জনগণের শত্রুতে পরিণত হয়েছেন বাংলাদেশে। পাক হানাদার বাহিনী যেভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, গত 15 বছর ধরে ঝাঁপিয়ে পরে 28 তারিখে আরেকটা 25শে মার্চ বাংলাদেশের জনগণের সামনে আপনি ইতিহাস, কলঙ্কের ইতিহাস সৃষ্টি করেছেন। এই কালিমা থেকে আপনি মুক্তি পাবেন না। পাক হানাদার বাহিনী মুক্তি পায় নাই, আওয়ামী হানাদার বাহিনীও বাংলাদেশে জনগণ আপনাকে ক্ষমা করবে না। সুতরাং আজকে আমরা নতুন করে আজকে এখানে শপথ নিচ্ছি, জাতির সামনে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি খুব দ্রুততম সময়ে এই হয়েছে। আমি এই ব্যাপারে আর বিস্তারিত
আলোকপাত করতে চাচ্ছি না। আজকের এই মত বিনিময় সভার মূল প্রতিপাদ্য বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সুধীবৃন্দ, ইউএলএফ এর আহ্বানে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ দেশ বরেণ্য পেশাজীবী নেতৃত্ব, বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত প্রতিনিধিবর্গ, আইনজীবী ভাই বোনেরা এবং সুধীমণ্ডলী, আপনাদের উপস্থিতির জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 1975 সনের 25শে জানুয়ারি বিরোধী দলবিহীন জাতীয় সংসদের অধিবেশনে মাত্র 5 মিনিটের মধ্যে গৃহীত হয় সংবিধানের 4র্থ সংশোধনী, যার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর বাংলাদেশকে এবং শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই জনপদের মানুষের যে গণতন্ত্রের সংগ্রাম, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার যে প্রয়াস, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে চালু করা হয় এক দলীয় শাসন, যা বাকশাল নামে সমাধিক পরিচিতি এবং কুখ্যাতি লাভ করেছে। বাকশাল কায়েমের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং সরকারের অনুগত 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত সংবাদপত্র তৎকালীন সময়ে বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশের জনগণের সমস্ত রাজনৈতিক অধিকার হরণ করে নেওয়া হয় বাকশাল শাসনের মাধ্যমে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্রের সুবাতাস যখন বইতে শুরু করে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু করেছিলেন, সেই সুযোগেই আওয়ামী লীগ দ্বিতীয়বার পুনর্জন্ম লাভ করেন। সেই বাকশালী ব্যবস্থাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই 2024 সনের 27 জানুয়ারি ডামি নির্বাচন খেলা হয় এবং এর মধ্য দিয়ে বাকশালের দ্বিতীয় সংস্করণ চালু করা হয়। অবশ্য এই গভীর ষড়যন্ত্রের প্রক্রিয়া শুরু হয়েছিল 2011 সন থেকেই। জনগণের সম্মতির উপর ভিত্তি করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে 1996 সনের সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন, যা ত্রয়োদশ সংশোধনী নামে সমাধিক পরিচিত। কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক জন আকাঙ্ক্ষাকে পদদলিত করে অন্যায় ও অযৌক্তিকভাবে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেন এবং এর মধ্য দিয়েই মূলত দ্বিতীয় বাকশাল কায়েম করার পথ সুগম করা হয়। সুধীমণ্ডলী, ত্রয়োদশ সংশোধনী বাতিলের এই রায়ে পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের কথা উল্লেখ ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার তড়িঘড়ি করে সংসদে কোনো আলাপ আলোচনা না করেই নিষ্ঠুর সংখ্যাগরিষ্ঠতার জোরে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়। স্বাধীনতা উত্তর আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যেনতেনভাবে ক্ষমতা পাকাপোক্ত করা, গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকারকে হিমঘরে পাঠানোই হল আওয়ামী লীগের মূল বৈশিষ্ট্য। এই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রত্যক্ষ করেছে 2014 সালের একতরফা নির্বাচন, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন ব্যক্তিকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয় এবং কার্যত ভোটের পূর্বেই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যায় এবং এর মধ্য দিয়েই নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করা হয়। আর 2018 সনের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি সহ সমস্ত বিরোধী দলকে আমন্ত্রণ জানিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 2018 সনের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কিন্তু নির্বাচনকালীন সময় জনগণ প্রত্যক্ষ করল সরকারের অভিনব এক প্রতারণা। বিএনপি সহ বিরোধী দলীয় প্রার্থীদেরকে গ্রেফতার, হয়রানি, এমনকি নির্বাচনী প্রচারাভিযানে মাঠে নামতে দিলেন না। ভোটের কয়েকদিন আগে থেকেই বিএনপির অধিকাংশ প্রার্থীদের অবরুদ্ধ করে রাখা হলো। ভোট গ্রহণের তারিখ ছিল 30 ডিসেম্বর, কিন্তু আগের রাতেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করল এবং নির্বাচন ব্যবস্থাকে সমূলে ধ্বংস করার প্রয়াস নিল। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে
বিএনপি সহ অপরাপর গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলসমূহের নেতৃত্বে গণ আন্দোলন যখন তীব্র